ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ আমাদের সঙ্গে আছেন। শেখ ফজলে বারী মাসুদ, আমন্ত্রণ আপনাকে, দুঃখ প্রকাশ করছি অনেকটা সময় আপনি অপেক্ষায় আছেন। একটা বিষয় একটু পরিষ্কার করবেন, মানে আপনারা তো স্পষ্ট করে বলেছেন শরিয়া আইনের ব্যাপারে আপনারা আদর্শিকভাবে সবসময় এই জায়গাটাতেই থাকেন, কিন্তু মুশকিল হচ্ছে চরমনাই পীর তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি কিংবা এই 11 দলীয় জামাতের নেতৃত্বাধীন জোট তারা কেউই আসলে দেশের মানুষকে মুক্তি দিতে পারবে না। আপনারা যদি যেতেন, হাত পাকা যদি যেতে, তারা কিভাবে আসলে মুক্তিটা দেবে? পরিকল্পনাটা আসলে কি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচকদেরকে এবং যারা শুনছেন। আমি আসলে আপনার প্রশ্নটারই আগে উত্তর দিই, এরপরে আমাকে একটু সময় দিয়ে আগের দুটো বিষয়ে একটু কথা বলবো। জি জি, অবশ্যই। প্রথম বিষয় আমাদের আমির বলেছেন, নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আমাদের আমির যেটা বলেছেন, প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি অতীতের আমাদের দেশের এই 55 বছরে আমরা যে জায়গাটাতে যাওয়ার উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল, লক্ষ্য ছিল, সেই জায়গাটাতে আমরা যেতে পারিনি। এখানে আমাদের দুর্নীতি বন্ধ হয়নি, অন্যান্য যে সকল অসুবিধার কথা বলতে গেলে লম্বা ফিরিস্তি। তো সেজন্যই আমাদের আমির বলেছেন যে আসলে আমরা যদি ইসলামকে যদি গ্রহণ করতাম, ইসলামের নীতি আদর্শ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, এটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা এই অসুবিধাগুলো দূর করতে পারতাম এবং আমাদের দেশকে এগিয়ে দিতে পারতাম। এটা আলোচনা অনেক লম্বা আলোচনার দাবি রাখে। আমরা এক কথায় বলতে চাই, ইসলামের নীতি আদর্শটা এত বাস্তবসম্মত এবং এত চমৎকার, সেটা বিচার বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, সব সেক্টরেই এটা কিন্তু চমৎকার, যেটা মানুষের কল্যাণের জন্যই স্বয়ং আল্লাহ তাআলা এটা দিয়েছেন। সেজন্যই আমি সংক্ষেপে বললাম, বিস্তারিত বলতে হয়তো সময় লাগবে। তো এই কথাটাই আমাদের আমির আজকে বলার চেষ্টা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, আগে যে আলোচনা গিয়েছে ভোটার স্থানান্তর, অর্থাৎ ভোটার স্থানান্তর। দেখেন একটা বিষয় কি, ভোট স্থানান্তর করতেই পারি। যেমন আমার আব্বা আম্মার ভোট আমি ভোটার স্থান আমি স্থানান্তর করেছি ভোটটা, কারণ তিনি আমাদের বাড়ি এক জায়গায় ছিল, সেখান থেকে আমরা যেহেতু ট্রান্সফার হয়েছে আমরা করেছি। কিন্তু বিষয়টা হলো যে এটা একটু যেটাকে আপনার কৌশল বললেন, কৌশলটা যদি এমন হয় যে আসলে আমার ঢাকায় ভোট নেই, আমি কাউকে জিতানোর জন্য আমি মিথ্যা একটা আইডেন্টিটি দিয়ে, হোল্ডিং নাম্বার দিয়ে আমি এখানে আমার ভোট স্থানান্তর করলাম, এটা তো মিথ্যা, এটা কৌশল না। কৌশল আর মিথ্যা তো এক হইতে পারে না। এই মিথ্যা কৌশল দিয়ে কিন্তু কখনোই ভালো কিছু আশা করা যায় না। আপনি দেখবেন একটা মিথ্যা যখন কোথাও সংযুক্ত হয়, ওই মিথ্যার কারণে আরো 10টা সমস্যার সৃষ্টি কিন্তু হয়। একটু দুই একটা হয়তো বলছিলেন আমাদের। হ্যাঁ, এখানে যদি আপনি একটু ছোট করে যুক্ত করেন, তারপর আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি আছেন খাজা মঈনুদ্দিন, তার সঙ্গেও কথা বলতে পারবেন। একটা বিষয়টি স্পষ্ট করবেন, মানে 86,000-এর মতো শুধু ঢাকাতে এসেছে। এই 86,000 যারা ভোটার ঢাকায় শিফট করলেন, তারা আসলে কি ধরনের ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারেন? অর্থাৎ আমি নির্বাচনে অনিয়ম বা অস্বচ্ছতা বা কারচুপি বা যে কোনো কিছু, কি ধরনের মাথা ব্যথা হতে পারে সেক্ষেত্রে? না, এটা তো ধরেন মাথা ব্যথা কত প্রকার হবে, কি কি সেটা বলতে গেলে অনেক লম্বা। এটা অতীতের যে ইতিহাস আছে সেখানে আমরা দেখেছি ভোট কারচুপি, ভোট ইঞ্জিনিয়ারিং, তারপরে নানান প্রক্রিয়া এগুলি হতে পারে। এগুলি একটা দুটো বলেই শেষ করা যাবে না। আরেকটা জিনিস হলো যে অতীতে যে প্রক্রিয়ায় ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বা রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবার সেই সেম কন্ডিশন বা সেম প্রক্রিয়া হবে বিষয়টা এরকম না। যারা এগুলি করবেন তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করবেন। তবে সিগনিফিকেন্ট জায়গাটা হলো যে মিথ্যা দিয়ে কেন আমি আমার দলের লোক যদি করে বা যে দলেরই লোক করুক, যদি হ্যাঁ স্বাভাবিক ওয়েতে যদি হয়, আপনার 2-2.5 কোটি ভোটার বা 3 কোটি ভোটার, এখানে কিছু স্থানান্তর তো হতেই পারে, এটাকে আমি খুব বেশি মনে করি। কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে করে, সেটা যে দলেরই হোক, তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়, এটা মিথ্যা। এই মিথ্যা দিয়ে কখনো সত্যকে জয় করা যাবে না। আচ্ছা, খাজা মঈনুদ্দিনকে নিয়ে বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বা আপনি যদি কিছু যুক্ত করতে চান। জি না, আমার যদি বলতে পারেন তাহলে, যেহেতু আপনাদের আমির বলেছেন যে যে বিশেষ উপায়ে শান্তি প্রতিষ্ঠিত করবেন বা শাসন করবেন, সেটার একটা সমাজে সবসময় কনফিউশন থাকে যে শরিয়া আইন। যদি আপনি 3 সেন্টেন্সে বলেন আসলে সাধারণ মানুষ শরিয়া আইন বলতে কি বুঝবে, এটা ক্লিয়ার না, এই জন্য আমি জিজ্ঞেস করছি। দেখেন, শরিয়া আইনটাকে আমি খুব সংক্ষেপে যদি বলি, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। আমাদের আল্লাহ তাআলা ভালো জানেন যে এই বান্দার কিভাবে কল্যাণ হবে। আপনি দেখেছেন যুগে যুগে নবী রাসূলরা এসেছেন। আমাদের নবীকে বিশ্ব নবী বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে 23 বছরে যে কোরআন এসেছে, এই কোরআন এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস বা সুন্নাহ,
কোরআন এবং সুন্নাহ এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, কোরআন শরীফে আছে লম্বা আয়াত। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলাম। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে কিন্তু 1300 বছর 1400 বছর খোলাফায়ে রাশিদিনের থেকে শুরু করে মুসলিম গোটা দুনিয়া খেলাফত ব্যবস্থা ছিল। তো সেখানে কেউ কেউ হয়তো শতভাগ বাস্তবায়ন করেনি, কিছু কিছু অংশ কিছু পার্সেন্টেজ তারা এটা বাস্তবায়ন করেছে। যেখানে যতটুকু হয়েছে ততটুকু কিন্তু সেখানে কল্যাণ এসেছে। আমরা সাম্যের কথা বলি, আমাদের আজকে আমির একটা উদাহরণ দিয়েছেন। দেখেন আমাদের স্বাধীনতার মূল মন্ত্রই ছিল সাম্য মানবিক মর্যাদা। তো এই যে আমরা 54 বছর আমরা প্রচলিত আইন দিয়ে করলাম, আমরা কি সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি? আপনি দেখেন এই গুলশানেই বিরাট যেখানে 10 তলা 20 তলা বিল্ডিং, তার পাশে কিন্তু বস্তি, বরানি বস্তি। তো এই যে অসাম্য, এটা সব জায়গায় আমাদের অর্থনীতিতে দেখেন আমাদের স্টুডেন্ট। আচ্ছা, আমি যদি এখানে ছোট করে একটা দৃষ্টান্ত আপনার কাছে চাই, মানে আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করি, শরিয়া আইন ঠিকঠাক কার্যকর হয়েছে, হ্যাঁ, এরকম কয়েকটা দেশের যদি তালিকাটা আমরা জানতে চাই যেখানে তারা কোনো কম্প্রোমাইজ করে সাম্প্রতিক সময়। জি না, দেখেন এগুলি কোন কোন রাষ্ট্রে কিছু কিছু অংশ আছে, বাংলাদেশে কিছু অংশ তো আমরা পূরণ করি। যেমন আমাদের শরিয়া আইনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, আমি বলেছি। আমি নামাজ পড়েছি, এটাও কিন্তু শরিয়া আইনে পড়েছি। রোজা রেখে রাখবো শরিয়া আইন, আমরা কিন্তু শরিয়া আইন অলরেডি প্র্যাকটিস করছি। তো এর মধ্যে আরো কিছু, আমি একটা শরিয়া আইন একটা সৌন্দর্য বলি আপনাকে, একটা জাস্ট, যেটা আমাদের এবার সংস্কারের মধ্যে আমাদের ইসলামী আন্দোলন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আংশিক সেখানে হয়েছে। এটা কি, আমি একটা উদাহরণ দিই। যেমন দেখেন আমাদের দেশে কেউ যদি ফাঁসির হুকুম হয়, তো তখন সেটা ফাঁসির যদি মানে ফাঁসির হুকুম যে কারো প্রতি হয়ে যায়, এটা কিন্তু প্রেসিডেন্ট এটাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু ইসলামী আইনে কি, ইসলামী শরিয়া আইনে হলো যদি কারো উপরে কোনো কারণে ফাঁসির হুকুম হয়, কি কারণে হয়েছে মনে করেন একজনে হত্যা করেছে, আব্দুর রহমান যদি আব্দুল্লাহকে হত্যা করে, তাহলে এর বিনিময়ে আমাদের দেশের আইনে আব্দুর রহমানকে আপনি মানে আব্দুল্লাহকে আপনি ফাঁসির হুকুম দিলেন। এই যে ফাঁসির হুকুমটা হলো, এটা ক্ষমা করার অধিকার রাখে আমাদের প্রেসিডেন্ট। কিন্তু ইসলামিক লতে বলে যে এই ফাঁসির যার উপরে ফাঁসির হুকুমটা হয়েছে তাকে মাফ করতে পারবে একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি ক্ষমা করে তাহলেই হবে। যেটাকে সম্ভবত এটা রক্তপণ বা এরকম একটা ব্যাখ্যা ছিল। না, রক্তপণ বলে কথা না, এখানে দুইটা দিক। একটা হলো আরবি ভাষায় বা রক্তপণ বলে, এখানে হতে পারে যে ওই যে পরিবার আছে সে হয়তো তাদেরকে বিনা শর্তেও ক্ষমা করতে পারে। বুঝতে পারছি, তখন আসলে ভিকটিমের সিদ্ধান্ত আর কি, তাই তো? হ্যাঁ, আমি পরিষ্কার। এবং এটা আপনি বরাবরই বলেন যে এটা নিয়ে কথা বলতে গেলে একটা দীর্ঘ সময় প্রয়োজন। শরিয়া আইন নিয়ে আসলে অনেক ধরনের তো বিষয় থাকে। আমি সবশেষ একটু কৃষিবিদ হাসান জাফির তুহিন আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিতে চাই। সব ঠিকঠাক থাকলে, পরিকল্পনা অনুসারে সবকিছু এগোলে আগামী শুক্রবার আপনারা ইশতেহার দিতে যাচ্ছেন। কোন কোন বিষয়গুলো আসলে বিএনপি মাথায় রাখছে? কারণ এবার ইশতেহার নিশ্চয়ই তরুণদের কথা মাথায় রাখবেন আপনারা। নারী অনেক বড় একটা স্টেক হোল্ডার নির্বাচনে, কি কি বিষয় থাকবে? এবারের নির্বাচনে আমার যতটুকু জানা আছে আর কি, মানে 8টি বিষয়ে তাদের পরিকল্পনার কথা জাতিকে জানাবে। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন নির্বাচনী প্রচার কাণ্ডে আমরা সেগুলো তুলে ধরেছি। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে। আপনারা দেখেছেন যেখানে কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, দুস্থ নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের অন্য যে খাতগুলো রয়েছে বেশি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, ইমাম খতিব মুয়াজ্জিনদের বিষয়গুলো রয়েছে, খেলাধুলার বিষয়গুলো রয়েছে, পরিবেশের সবগুলো বিষয় নিয়ে ইশতেহারে আমরা যাবে আমাদের দল আমার মনে করছে তুলে ধরবে। সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ থাকবে না। আমরা মনে করি বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ দিকে যাওয়ার একটি রাস্তা পাবে আর কি। সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্য যে কোনো দল আছে আমাদের দলের ইশতেহারটি সুযোগী হবে এবং চ্যালেঞ্জ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি একটু কামরুল হাসান আপনার কাছে আসি। অবধারিতভাবে আসলে আমরা
এই যে অ্যাকাউন্ট হ্যাকের যে ঘটনাগুলো ঘটছে, যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলো একটু নিয়ে আলাপ করতে চাই। তার আগে আপনার কথাটা একটু জানি, মানে আপনার সোশ্যাল হ্যান্ডেল যেটা আছে সেগুলো কি কোনো রকমের হ্যাকিংয়ের থ্রেড আসছে বা কোনো কিছু? আপনাদের স্ট্যাটাসটা কি আসলে, ইনফ্যাক্ট আপনার ক্ষেত্রে আসলে কি ছবিটা? না, আমার এক্স হ্যান্ডেল ওইভাবে অফিসিয়াল নাই। আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, জি তো সেটি এখনো হ্যাকড হয়নি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আসলে আম, আমাদের প্রতিপক্ষ যারা পলিটিক্যাল ফিল্ডে আমাদের সাথে হলো পেরে উঠছেন না, তারা মানে ফোকাস করছেন হলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে। যে শীর্ষ নেতৃবৃন্দকে হলো সোশ্যাল মিডিয়া অথবা এক্সেন্ডেল বা কোনো জায়গা থেকে বিভ্রান্তকর যদি কোনো তথ্যপাত্র তারা দিতে পারেন, তারা মনে করছেন এটা দিয়ে তারা হলো ভোটের মাঠে একটা ভালো ফয়দা অথবা ভালো অবস্থান নিশ্চিত করতে পারবেন। বাস্তবতা হলো যে আসলে মানুষ কিন্তু এখন সচেতন, যার ফলে এই ষড়যন্ত্রগুলো করে মানে এক্সেন্ডেল হ্যাক করে কিংবা অশালীন পোস্ট দিয়ে আমাদের যে ইমেজ এবং আমাদের যে দলীয় যে স্ট্যান্ড, সেই জায়গা মানুষ হলো মানে সেই কিন্তু জায়গা থেকে হ্যাঁ, মানুষ এটাকে হলো মানে বিভ্রান্ত করতে পারবে না কিন্তু কিন্তু মানুষকে। একটা একটা বিষয়, মানে অনেকেই এটা জানতে চাইবেন, এই জিনিসগুলো যখন হ্যাক হচ্ছে এবং শুধুমাত্র জামাতে ইসলামীর আমির, তার বক্তব্য যদি আমরা ধরি, তিনি বলেছেন যে কারা করেছেন তারা চিহ্নিত, এবং তিনি বলেছেন তাদের নামও প্রকাশ করে দেবেন তিনি। আবার আজকে আমরা দেখতে পেলাম 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে, কে কাজটা করেছে সেটা তারা জানতে চায়। মানে বিষয়টা আসলে স্ববিরোধী হয়ে গেল কিনা? প্রথম বক্তব্য আমরা না, জানতে পারছি। এটা কোনো স্ববিরোধী না রাকিব ভাই। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো একটা দলের উপরে আক্রমণ হয়েছে, জি একটা দলের শীর্ষ নেতৃত্বের উপর আক্রমণ হয়েছে। জি আমরা আমাদের নিজস্ব যে এক্সপার্ট আছে তার মাধ্যমে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি, আচ্ছা। যার ফলশ্রুতিতে আমরা হলো ওই দিন রাতেই কিন্তু আমরা একটা জিডি করেছি থানায়, জি এবং আমরা আশা করেছিলাম প্রশাসন এই জিডিকে সূত্র ধরে এটা হলো তদন্ত করবেন এবং অল্প সময়ের মধ্যে জাতিকে স্পষ্ট করবেন যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, এর পিছনে কারা সম্পৃক্ত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, প্রশাসন গত 48 ঘন্টা এই ব্যাপারে নির্বিকার, কোনো ধরনের অ্যাকশন নেননি, উদ্যোগ গ্রহণ করেননি। যার ফলে আমরা আজকে বিকেলে হলো আবার বঙ্গভবনে গেলাম, রাষ্ট্রপতির হলো যে স্পেশাল প্রোটোকল তার সাথে দেখা করে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এটার বিষয়ে সুস্পষ্ট তদন্ত করে তাদেরকে বের করার জন্য বলেছি। কারণ এটা মূলত একটা রাষ্ট্রের দায়িত্ব এই জিনিসটা বের করার, এবং আমরা যেটা বের করেছি সেটা তো বিশ্বাসযোগ্যতা থাকতে পারে, নাও থাকতে পারে। ইভেন আমরা কিন্তু কিছু ক্লু বলেছি, যেমন আজকের সংবাদ সম্মেলনে একটু আগে যেটি আপনি দেখালেন, সেখানে কিন্তু স্পেশালি মেনশন করা হয়েছে ইন্ডিয়া থেকে একটা চক্র এর সাথে কানেক্টেড, আরেকটা চক্র হলো বঙ্গভবনের একটা মেইল এটার সাথে সম্পৃক্ত, একজন কর্মকর্তার মেইল ব্যবহার করা হয়েছে। একটা মেইল সম্পৃক্ত। তো এই জিনিসগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা পরিকল্পিত ঘটনা, এবং এই পরিকল্পিতভাবে জামাত ইসলামের ইমেজকে নষ্ট করার জন্য, এবং আমাদের মা বোনরা যখন জামাতকেই একমাত্র তাদের হলো নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য নিরাপদ মনে করছেন, সেই জায়গায় মা বোনদেরকে হলো বিভ্রান্ত করবার জন্য এই তৎপরতাগুলো তারা চালাচ্ছে। একদম একদম খুব স্পষ্ট করে বললেন। আমি একটু হাসান জাফির তুহিন, আপনার মতামতটা একটু জানতে চাই। মানে অনেকে এটা বোঝানোর চেষ্টা করছে জামাত ইসলামের পক্ষ থেকে যে এটা পরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে, আবার বিএনপির অনেক নেতা বলছেন যে এটা আসলে হ্যাক না, অনেকে বলছেন এটা সাজানো নাটক। মানে ঘটনাটা কিভাবে দেখছেন আসলে? আসলে আমি আমার কোনো কথাতে, আমার বক্তব্যে কোনো সময় কারো বিরোধাচরণ করতে পারি না। জি তো ইদানিং জামাতের ভাইদের কথাবার্তায় একেবারে মানে কি বলবো, এমন সব কথাবার্তা বলেন কিছু না বললে হয় না। আসলে ওনারা যখনই কোনো বিপদে পড়ে কারো না কারো ঘাড়ের উপর সে দায়িত্ব চাপিয়ে দেয়। আসলে তাদের এই হ্যাক হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু ওনারা প্রমাণ করতেই পারেননি তাদের ফেসবুক কিংবা আইডি হ্যাক হয়েছে। বলতে পারেন, আমি ওনাকে প্রশ্ন করি
এ ধরনের কিছু করতে পারেননি আর কি। না, ওনারা 14 মিনিটের একটা আমার প্রেজেন্টেশন মনে হয়- দিয়েছেন জনাব তুহিন, উনারা 14 মিনিটের একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে প্রেজেন্টেশনে একটু বর্ণনা করার চেষ্টা করা হয়েছে যে কিভাবে আসলে হ্যাকটা হয়েছে, কিন্তু ওইখানে কিছু মৌলিক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো রয়ে গেছে, হয়তো যারা তদন্ত করছে তারা সেটা দিতে পারে, যেমন 24 ঘন্টার ভিতরে কিভাবে অ্যাকাউন্টে ফেরত পাওয়া যায়, যেটা সাধারণত এক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় না। জি, একটু আগে উনি বলেছেন যে ইন্ডিয়া থেকে করা হয়েছে, তাই না? এসব কথাবার্তা ভোটের আগে বলে ইন্ডিয়া বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা বলে আমাদের ভোটের পাল্লা ভারী করতে চায় আসলে। কারণ দেখেন, কিছুদিন আগেও প্রকাশ পেয়েছে ওনাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে একেবারে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বা দ্বিতীয় ব্যক্তির ছবি প্রকাশ পেয়েছে। যখন ছবি প্রকাশ পেল তখন বললো যে না, এটা আমরা করেছি, কিন্তু ই ছিল আমাদের সাথে তাদের চুক্তি ছিল প্রকাশ করবে না। তো এইভাবে মনে করেন এই যে অতিরিক্ত কথাবার্তা বলে, ভারত বিরোধী কথাবার্তা বলে, যে তাদের সিম্প্যাথি দেওয়া, ভোটের পাল্লা ভারী করা, এইগুলো আমরা বুঝে ফেলেছি। আমরা তো বুঝে ফেলেছি, তারপরে আমাদের বাংলাদেশের মানুষ বুঝবে। একটু আগে আরেকটি কথা আমাদের ভাই বললেন যে আমাদের মা বোনদের বিষয়টাকে, ওনাদের তো এখন টার্গেটই করেছে এবার নির্বাচনে আমাদের সহজ সরল একেবারে মা বোনদেরকে টার্গেট করেছেন। তারা 1.5 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা তাদের একটি অংশ, তারা তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তাদেরকে ভোট দিলে ইসলামের পথে থাকা যাবে, বিভিন্ন কথা বলে বিভ্রান্তি, এই বিভ্রান্তি আমরা আসক্ত হয়েছে, বিভ্রান্তি, সেটাই আমরা একটু চিন্তিত আছি আর কি। আমি নিজেও একটি আসনে, আপনি জানেন, নির্বাচন করছি আর কি, এবং সারাদিনই নির্বাচনের মাঠে, সেখানে যে তারা ওই যে বলে সংগঠন, তারা ওই আমার এখানে কোনো মিছিল কোনো কর্মকাণ্ড নাই, ওই বাড়িতে বাড়িতে ঢুকে তাদের মা বোনরা ঢুকে ওই সহজ সরল একেবারে কমলবতী মা বোনদের বিজয় হতে চায়। বুঝতে পারছি আপনার বক্তব্য জায়গাটা একদম স্পষ্ট, এবং এই যে পয়েন্টগুলো আপনি যেগুলো বললেন সেগুলো, এবং জনাব কামরুল হাসান জি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাগুলো দিলেন, দুটো নিয়ে আমি একটু ফজলে বাড়ি মাসুদ আপনার কাছে আসতে চাই। মানে রাকিব ভাই, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, আপনি একটু হরাইজন্টাল করে দিতে হবে, এই ফ্রেমটা ঠিক লম্বা লম্বি দেখাচ্ছে আর কি, একটু হরাইজন্টাল করে দিতে হবে, আর 1 মিনিটের মধ্যে বলবেন। জি, একটু রোটেট করে নিতে হবে জনাব কামরুল হাসান। জি, আপনি বলুন। জি জি, আমি যেটা বলছিলাম যে আমাদের জাফির ভাই বেশ কয়েকটা কথা বললেন, এর মধ্যে একটা বললেন যে আমরা হলো মা বোনদেরকে হলো বিভ্রান্ত করছি, তারপরে হলো আমরা গুপ্ত, এই সমস্ত অনেকগুলো কথা উনি বলেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই 22 জানুয়ারি যখন ইলেকশনের প্রকাশ্যে ইলেকশন শুরু হলো, সেদিন থেকে আজ পর্যন্ত 1 শতাধিকের অধিক জায়গায় মা বোনদের উপরে অ্যাটাক হয়েছে, হামলা হয়েছে, ইভেন রক্তাক্ত করেছে, লাথি দিয়েছে, বিবস্ত্র করবেন, এই টাইপের মানে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন এবং আক্রমণ করেছেন, হামলা করেছেন। এই সবগুলো ঘটনা বিএনপির ভাইদের দ্বারা হয়েছে। তাহলে এইরকম একটা দল মা বোনরা হলো কিভাবে আস্থায় নিবে, এটা আমার হলো প্রশ্ন। এটা আসলে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এই দাবিটা করছেন যে মা বোনরা আসলে তাদের উপরে আস্থা রাখছে। এখন মা বোনরা আসলে কি চাই সেটা হয়তো আমরা 12 তারিখে দেখতে পারবো। যাই হোক, আমি আসলে আপনাদের দুজনের পয়েন্টগুলো নিলাম। হ্যাঁ, এটাও ঠিক যে যারা হামলা করে, এবং ঢাকা 4-এ আমাদের একজন মাকে হলো হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করেছে। অনেক ধন্যবাদ।